দর্শক, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এবং আমাদের যে আজকের আলোচনার বিষয় সেটি হলো বিশ্ব বাণিজ্যে স্বস্তির বার্তা। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমার ডান পাশে প্রথমে আছেন MGR নাসিম মজুমদার, ব্যবসায়ী নেতা ও সাবেক পরিচালক FBCCI। তারপরে আছেন KSM মোস্তাফিজুর রহমান, বিনিয়োগ বিশ্লেষক ও প্রেসিডেন্ট বাংলাদেশ এগ্রো কেমিক্যালস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। AMG নাসির মজুমদার এবং KSM মোস্তাফিজুর রহমান, আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এশিয়ান বিজনেস অনুষ্ঠানে। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যেহেতু আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের যে আলোচনার বিষয় বিশ্ব বাণিজ্যের স্বস্তির বার্তা, আর এই বিষয়ে যদি আমি MGR নাসির মজুমদার আপনার কাছে প্রথমেই যেতে চাই এবং শুরুতে যেটি জানতে চাই যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যে হরমুজ প্রণালী নিয়ে একটু কথা বলতে চাই। যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ইরান যেটি বলেছে যে ইরানের যে সেনাবাহিনীর একজন মুখপাত্র যে হরমুজ প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজে তারা বাধা দেবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ছাড়া অন্য যে জাহাজ সেগুলোকে বাধা দেবে না। আপনি কিভাবে দেখছেন আসলে বিশ্ব বাণিজ্যে এটার কতটুকু প্রভাব পড়বে বলে মনে করেন আপনি? না, সেটি এখন একটা বড় চ্যালেঞ্জ ছিল এতদিন, যে আসলে বিশ্বের 1/3 মাল কিন্তু সমুদ্রে ওই হরমুজ প্রণালী দিয়েই পরিবহন হয়। জি, তো মাঝখানে তো সেখানে অলমোস্ট সব কিছুই বন্ধ হওয়ার একটা উপগ্রহ হয়েছিল, কিন্তু আজকেই তো আমরা বার্তাটা পেলাম যে এক্সেপ্ট ইসরায়েল অ্যান্ড আমেরিকা অন্য সব ওনারা করতে পারবে। তো সেটা একটা বড় ব্যাপার, কারণ আমাদের যে মূল সমস্যাটা হচ্ছে জ্বালানি, আচ্ছা, তেল এবং গ্যাস, এটাই তো আমাদের মধ্যপ্রাচ্যের এই জায়গাটা থেকে আসে। তো সেটা যদি আমাদের চলে আসে, আমাদের অন্য সমস্যাটা একটু কমবে। তারপরেও এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যেমন ধরেন যদি সমুদ্রপথে মাল পরিবহনের ঝুঁকি থেকেই যায়, তাহলে আমরা যে অন্য দেশ থেকে ইম্পোর্ট করি সেই ইম্পোর্টগুলো কীভাবে হবে। আবার আমাদের যে এক্সপোর্ট আমরা করি গার্মেন্টসগুলো, সেটা তো আমেরিকাতেই আমাদের বড় একটা বায়ার, তো সেই মালগুলো কীভাবে এখানে এক্সপোর্ট হবে। তারপরে ধরেন আলটিমেটলি এই যে সরবরাহের যদি একটা ঘাটতি ঘটে এখানে একটা, আবার ধরেন আমরা বা মিডল ইস্ট বিজনেস ছাড়া, মিডল ইস্ট তো পৃথিবী বিভিন্ন থেকে ইম্পোর্ট করে র ম্যাটেরিয়াল, সেটা আমেরিকায় হোক বা কানাডায় হোক বা নর্থ ইয়েতেই হোক। তো সেখানেও তো আপনার ওই আমাদের একটা বিরাট অংশ শ্রমিক কিন্তু মিডল ইস্টে বা চাকরি করে। তো ওদের যদি রিমিটেন্স যে প্রবাহ, এটার মধ্যেও কিন্তু একটা বড় চাপ আমাদের আসবে, কারণ তখন আমাদের রিজার্ভেও চাপ লাগবে। আসলে এক কথা বলতে গেলে এই যুদ্ধ না থামা পর্যন্ত আমাদের স্বস্তি কিন্তু আমরা পাচ্ছি না। জি, KSM মোস্তাফিজুর রহমান, আপনার কাছে আসতে চাই। আমরা সবসময় বলতাম যে নতুন সরকার আসলে যে বিনিয়োগ যে খরা সেটা কিন্তু রয়ে গেছে আমাদের দেশে, তো বিনিয়োগ খরা কাটবে। আপনার সাথে এর আগেও আমি অনেক পর্বে আলোচনা করেছি এই বিষয়টা। জানতে চাইবো এখন কিভাবে দেখছেন, যেহেতু নতুন একজন সরকার আসছে, আর হরমুজ প্রণালী নিয়ে যদি কিছু বলতে চান যুক্ত করবেন। ধন্যবাদ। প্রথমত আমাদের সরকার, যেটা নতুন যে সরকার এসছে, জি, তাদের কাছে কিন্তু জনগণের একটা অনেক বড় প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাকে ঘিরে সরকারও কিন্তু ইতিমধ্যে আপনার স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। যেমন ধরো আমাদের দেশের যেহেতু কৃষি অর্থনীতিটা অনেক বড়, ফলে কৃষককে নিয়ে এবং কৃষি অর্থনীতির সাথে সংশ্লিষ্ট এগুলো নিয়েও কাজ করছে। তারপরে ধরেন শিল্প এবং সেবা খাত। কিন্তু সরকারের এই কর্মসূচির মধ্যে এই যুদ্ধটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব ইতিমধ্যেই পড়েছে এবং পড়বে। যেহেতু এটা জ্বালানির সাথে সম্পর্কিত, আমাদের ধরেন আমদানি আইটেমের মধ্যে জ্বালানি কিন্তু একটা প্রথম দিকের, যেটা প্রথম 3টার মধ্যে একটা হলো জ্বালানি। তো সেখানে যখনই এটার জ্বালানি এমনই একটা জিনিস যে তার মূল্য বাড়লে ইন্ডাস্ট্রিতে উৎপাদিত যেখানেই উৎপাদনের বিষয় আছে, সেটা কৃষি হোক বা শিল্প হোক, সব কিছুর দাম বেড়ে যাবে। এবং পরিবহন ব্যবসার সাথে যারা জড়িত তারা তো সরাসরি অ্যাফেক্টেড, যেমন ধরেন এয়ারলাইন্স বা বাস ট্রেন, এগুলো তো সরাসরি। আর যেগুলো ইনডাইরেক্টলি অ্যাফেক্টেড হবে অল ইন্ডাস্ট্রিজ। তো এটা কিন্তু সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তবে আমরা যদি অতীতের দিকে তাকাই, যখন যখন ইসলামী বিপ্লব হয় এই 1979 সালে, তখন কিন্তু আপনার ওই হরমুজ প্রণালী বন্ধ ছিল একটা সময় পর্যন্ত। সেই সময় কিন্তু তেলের মূল্য ব্যারেল প্রতি অনেক বেড়ে এটা প্রায় $100 বিলিয়ন চলে গেছে। এক সময় কিন্তু আমার তেলের মূল্য প্রায় $42 বিলিয়ন। কতদিন স্থায়ী হয়েছিল ওই যুদ্ধটা, মানে কতদিন আনুমানিক? সেটা রেভলিউশনের একটা লং টার্মই ছিল ওই সময়, যেটা কিন্তু আপনার পার ব্যারেল $100, এবং এখন যে আমরা দেখছি এটাও কিন্তু 100-র কাছাকাছি চলে গেছে।
120-এ উনি 120 বলছে চলে যেতে পারে, সবাই বলছে। চলে যাবে, যেটা কিন্তু আমরা $42 পর্যন্ত কিন্তু তেলের মূল্য কমে গিয়েছিল। আপনি জানেন একসময় আমাদের দেশেও তেলের মূল্য আমরা কমিয়েছিলাম। সমন্বয় হয়েছে। এই যে আপনার এখন তেলের মূল্য তো ধরেন এটা প্রাইভেট সেক্টরে না, এটা হলো সরকারের সিদ্ধান্ত। যদি মূল্য বৃদ্ধি করে তাহলে জনগণকে কম্পেনসেট করতে হবে, যদি মূল্য বৃদ্ধি না করে তাহলে সরকারের কিন্তু ওখানে ভর্তুকি দিতে হবে। তার মানে মূল্য বাড়ানো কমানো দুটোই আমাদের অর্থনীতিতে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সেই দিক থেকে আপনি যে অর্থনীতিতে স্বস্তির জায়গা যেটা বলেন, এটা হয়তো একটা গতকাল গণমাধ্যমে দেখেছি যে ইরান বলছে যে এখানে আপনার আমেরিকা এবং হলো ইসরায়েলের জাহাজ ছাড়া অন্যদেরকে এখানে যেতে দেবে। এটা কিন্তু ধরেন বাস্তব ক্ষেত্রে যুদ্ধর ভিতরে কে যেতে পারবে কে যেতে পারবে না, এর নিয়ন্ত্রণ কিভাবে হবে, অনেকেই আছে সেই ঝুঁকিটাই নেবে না। নিবে না। ফলে এটা পরিবহনে ত্রুটির কারণে এটা আমাদের যে অর্থনীতির যে প্রবৃদ্ধির যে জায়গা সেগুলোতে আপনার প্রথমেই একটা ঝুঁকি খাবে। আর হলো বিনিয়োগ, যেটা আমাদের যেটা সংকটের জায়গা যেটা সেটা হলো ধরুন আমাদের 12 কোটি মানুষ হলো আমাদের কর্মক্ষম মানুষ। সরকারের জন্য এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় দুর্বলতার জায়গাও এটা এবং সুযোগের জায়গা এটা। তো এই মানুষগুলোর হাতে কাজ দিতে হবে। আমাদের দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে। তো দরিদ্র মানুষের হাতে যদি কাজ দেন, দরিদ্র মানুষ মানে হলে তার ক্রয় ক্ষমতা নাই, তার যে পণ্য দ্বারা তার মৌলিক অধিকার মানবাধিকার পূরণ হবে সেটা তার ইনকাম দ্বারা নির্বাহ হয় না। এটা ধরুন ওয়ার্ল্ড ব্যাংকের এক ধরনের সংজ্ঞা দিয়েছে যে $2 পার ডেতে ইনকাম অথবা 2000 ক্যালোরি। কিন্তু আমরা যদি সহজ ভাষায় বলি, একজন মানুষের যে মৌলিক অধিকার মানবাধিকার, তার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, যদি তার ইনকাম দ্বারা নির্বাহ না হয় তাকেই আমরা গরিব মানুষ বলি। তাহলে এই মানুষকে যদি আপনি দারিদ্র্য থেকে বেরিয়ে আনতে চান তাহলে তাকে কাজ দিতে হবে। তাহলে 12 কোটি মানুষ কর্মক্ষম, সেই মানুষের হাতে কাজ দিতে গেলে ছোটোখাটো সংস্কারে আপনি এটার সংস্কারে এটার কোনো মানে ইম্প্যাক্ট পড়বে না। ইম্প্যাক্টফুল করতে হলে আপনাকে এখানে অবশ্যই বড় রকমের সংস্কার করতে হবে, যার মধ্য দিয়ে আমাদের একটা উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং ব্যাপক মানুষের কর্মসংস্থান হয়। সেটা কোথায় হতে পারে? কৃষিতে হতে পারে, কৃষিকে ঢেলে সাজাতে হবে, শিল্পে, পোশাক শিল্পের বাইরে আরও অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেতে হবে। সেবা খাত, আমাদের শিল্প এবং কৃষি স্বয়ংসম্পূর্ণ না হওয়ার কারণে আপনার ধরেন ছোটোখাটো দোকানপাট, এই যে দারোয়ানের চাকরি, তারপরে রিক্সাওয়ালা তার ব্যাটারি লাগায় সে তার জীবনের স্বপ্ন দেখতেছে, সমুদ্র সৈকতে আপনার হলে যেভাবে থাকার কথা সেখানে একজন বাদাম বিক্রয় করতেছে। এই যে সেবা সেক্টর এবং গ্রাম থেকে মানুষ শহরে চলে আসছে, রাস্তাঘাটে কত রকমের ধরেন অপকর্ম হচ্ছে, চুরি হচ্ছে, ম্যানহোল খুলে নিয়ে যাচ্ছে, 7,000 টাকার ম্যানহোল সে 200 টাকা বিক্রি করে দিচ্ছে। এই যে অব্যবস্থাপনা, এটাকে যদি আপনি ঠিক করতে চান, একটা একটা করে ধরে, এই সরকারের চ্যালেঞ্জটাই হলো এটা। যুদ্ধ একসময় থেমে যাবে। এটা আপনার গত বছরেও আপনার জুন মাসে এটা 12 দিন বন্ধ ছিল এই যুদ্ধের কারণে। ইসরায়েলের সাথে এটা 12 দিন বন্ধ ছিল। 12 দিনেই কিন্তু এটা $190 পার ব্যারেলে চলে গেছে। তো এটা থেমে যাবে, কিন্তু আমাদের সুদূর প্রসারী বিনিয়োগ কর্মসূচি হাতে নিতে হবে। KSM মোস্তাফিজুর রহমান, ধন্যবাদ আপনাকে। MGR নাসির মজুমদার, আপনার কাছে একটু আসতে চাই। আপনি যেহেতু ব্যবসায়ী নেতা ও সাবেক পরিচালক MPCC, কাঁচামাল নিয়ে একটু কথা বলতে চাই যে কাঁচামাল আমদানিতে শুল্ক নীতি এবং অনুমোদন নিয়ে যে আপনার যে অভিজ্ঞতা সেটি আমাদের সাথে বলবেন। তবে আমরা একটা বিরতি নেব, বিরতির পরে এসে আপনার থেকে উত্তরটা নিচ্ছি। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস অনুষ্ঠান। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। শুরুতেই বলেছিলাম আমাদের যে আলোচনার বিষয় সেটি হলো বিশ্ব বাণিজ্যে স্বস্তির বার্তা। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন MGR নাসির মজুমদার, ব্যবসায়ী নেতা ও সাবেক পরিচালক FBCCI, আছেন KSA মোস্তাফিজুর রহমান, বিনিয়োগ বিশ্লেষক ও প্রেসিডেন্ট বাংলাদেশ এগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। MGR নাসির মজুমদার, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে কাঁচামাল আমদানিতে শুল্ক নীতি অনুমোদন নিয়ে যে আপনার কি অভিজ্ঞতা? আপনার দেখেন, কাঁচামাল বলতে আপনার যেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালসগুলো, জি সেটাই তো। এখন আসলে গভর্নমেন্টকে যেটা চিন্তা করা উচিত যে আপনি এই যে ভাই যে বললেন যে আমাদের কর্মক্ষম লোক এখন 12 কোটি, আমাদের কিন্তু ইয়াংদের সংখ্যা এখন বেশি। আর আমরা যদি এটাকে পুঁজি করে যদি এটা থাকবে কত আগামী ধরেন 15 বছর। এক্স্যাক্টলি, হ্যাঁ।
15 থেকে 20 বছরের বেশি 20 বছর কিন্তু এই থাকবে না। শক্তির আমাদের থাকবে না। থাকবে না। এটি আমরা সারা বিশ্ব এখন এক্সপোর্টও করতেছি, সেটাও পরিমাণ খুব কম। এটাকে যদি আপনি কাজে লাগাইতে হয়, আপনি এই মানুষ আপনাকে নীতিটা ঠিক ওইভাবেই করতে হবে। আপনি ইনভেস্টমেন্টকেও কোনো পাগলকেও একটা দোকানে একটা মানুষ যদি মনে করে যে আমার একটা দোকান দিয়ে বিজনেসের লাভ না হবে, আমি ও সে দোকানটা করবে না। তার যদি নিরাপত্তা না থাকে, তার যদি নিয়ম নীতি না থাকে, তাহলে এখন এই যে আপনি বলতেছেন যে অনুমোদন কিংবা এই যে আমাদের এই ট্যারিফ পলিসি বা এগুলো এমনভাবে করতে হবে মানে বিজনেস সহায়ক। ব্যবসায়ীরা বাঁচলে কিন্তু দেশটা বাঁচবে, এটা আপনাকে মনে রাখতে হবে। ইভেন যে কৃষি নিয়ে কথা বলছি আমরা, কৃষক এই যে দেখেন বাজারে যে এক এক সময় আলুর দাম 10 টাকা ওরা ফেলে দেয়, আবার আরেক সময় এটা 80 টাকা হয়। কারণটা কি? কারণ হচ্ছে যে কৃষক একবার লস করে পরের বছর সে আর করে না। তাহলে এই কৃষি নিয়েও আমাদের প্রত্যেকটা আমাদের বিপ্লব হবে। কৃষি হচ্ছে এই যে এখন কৃষি কার্ড দিচ্ছে, কার্ড দিয়েও কিন্তু এটা সমাধান খুব একটা হবে না। আপনাকে দেখতে হবে কন্ট্রাক্ট বেসিসে ফার্মিং। আপনার দেশের কত তরমুজ চাহিদা, কোন ডিস্ট্রিক্টে কোথায় তরমুজ হয়, আপনাকে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বা অন্যান্য গভর্নমেন্টের অনেক ডিপার্টমেন্ট আছে, ওরা বসে বসে খায়, কোনো কাজ করে না। আমরা পাবেনও না ওগুলোকে গ্রামেগঞ্জে গিয়ে এই অফিসারদেরগুলো বের করতে হবে যে এই বছর আমার দেশের কত তরমুজ চাহিদা, এক্সপোর্টের কী চাহিদা, তরমুজগুলো কোন কোন ডিস্ট্রিক্টে ভালো হয় সেখানে কিনা হবে, সেখানেই গভর্নমেন্টকে ওদের থেকে কন্ট্রাক্ট ফার্মিং করে কিনে ফেলতে হবে। তাদেরকে সার বা এটা সেটা দিয়ে যে ঠিক আছে তোমাদের প্রোডাকশন হবে, এই প্রোডাকশন আমি নিলাম, এই রেটে তুমি পাবা। কৃষক যখন তার উৎপাদিত পণ্যের সঠিক পণ্য, সে তার তো তারও তো কষ্ট আছে, তার তো সেটা কাজ করলেও তো ডেলি 1000 টাকা পায় এক জায়গায়, তাহলে কি মাসে 30,000 টাকা তার খরচ আছে। তো তরমুজ যদি সে করে 2-3 মাসে যদি সে অন্তত 1 লক্ষ টাকা বা জায়গায় 2 লক্ষ টাকা লাভ করতে না পারে, সে কেন তরমুজ করবে? অবশ্যই ঠিক শুধু তরমুজ না, প্রত্যেকটা প্রোডাক্টে সরকারকে চলে যেতে হবে আপনার কন্ট্রাক্ট ফার্মিংয়ে। কৃষক প্রোডাকশন করে সরকারের কৃষি বিভাগে দিয়ে দিবে, কৃষি বিভাগগুলো কারণ পাইকারি বাজারেই হোক, আড়তদার সমিতি হোক বা ব্যবসায়ী বণিক সমিতি হোক, তাদের মাধ্যমে সারা দেশে ইকুয়ালি রেট দিয়ে ডিস্ট্রিবিউট করে দিবে, তাইলে পরে এটা আসবে। ঠিক ইন্ডাস্ট্রিগুলো একই অবস্থা, যে ইন্ডাস্ট্রি যেটা বাংলাদেশের দরকার, সব কিছু দরকার না। কিছু কিছু দেখেন আমাদের কিছু কিছু মাল আমাদের দেশে তৈরি হয়, আবার অন্য দেশে তৈরি হয়, দেশের মাল প্রোডাকশন ভালো। এখন আমরা যদি বিদেশ থেকে সস্তা দেখে আনি, সেটা আমাদের দেশের ইন্ডাস্ট্রি টিকবে না। কারণ হচ্ছে দেশের যে শুধু দাম কেন, আমাদের দেশের লোক তো এখানে চাকরি করে খাচ্ছে, সেটা আপনাকে হিসাব করতে হবে। মানুষকে যদি আপনাকে চাকরি দিতে না পারেন, দেশ কখনো উন্নতি হবে না। ওই জন্য আমি বলবো ভ্যাট ট্যাক্স বা অন্যান্য যত টেরিফ যত পলিসি হয়, সরকারকে মনে রাখতে হবে যে উদ্যোক্তাদেরকে নার্সিং করতে হবে, উদ্যোক্তা তৈরি করতে হবে। আপনি ওরকম পলিসি না করলে কোনোদিন এটা তৈরি হবে না। যদি চাকরিজীবী তৈরি হয়, আপনার লাভ হবে না। আপনি তৈরি করতে হবে উদ্যোক্তা, আর উদ্যোক্তা তৈরিকে মাথায় রেখেই আপনাকে পলিসিগুলো সাজাইতে হবে, তাহলে দেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে। জি, MGR নাসির মজুমদার, আপনাকে ধন্যবাদ। KSA মোস্তাফিজুর রহমান, কৃষি নিয়ে কথা হচ্ছিল। যদি বলে যে বাংলাদেশের এগ্রি ইনপুট যেমন কীটনাশক, সার এবং যে বীজ, এসব শিল্পের কি ধরনের পরিবর্তন মনে করেন আপনি, বা এগুলোর উন্নয়নে কি করা দরকার? না, এগুলো তো গুরুত্বপূর্ণ উপকরণ। ধরুন কৃষির মূল সমস্যা হলো যে কৃষকের উৎপাদিত পণ্যের মূল্য তাকে নিশ্চিত করতে হবে, সেটা আমরা দিতে পারছি না। সেটা হয় কেন? সেটা যখনই আপনার উৎপাদনের সাথে কনজামশনের যদি মিল না থাকে, তখনই হলো এটার সমস্যা। যে এটা কৃষিটাকে এতটাই নাজুক বাজার ব্যবস্থাপনায় আছে, যেবারই কৃষকের ফসলের উৎপাদন বেশি হয়, সেই বছরে কৃষক ওই ফসলের মূল্য পায় না। যেমন ধরেন আমাদের আলুর উৎপাদন কয়েক লক্ষ টন হয়ে আছে, এখন এই আলু যদি আমাদের কনজামশনের সাথে যদি আর উৎপাদনে মিল নাই বলেই এখন কিন্তু 1 কেজি আলুর দাম হলো আপনার 10 টাকা, 1 কাপ চায়ের দাম হলো 30 টাকা, যেটা 1 মিনিটে বানিয়ে দিচ্ছে, আর 4 মাস লাগতেছে একটা জিনিস বানাইতে, সেটার 1 কেজির মূল্য দিয়ে আপনার 1 কাপ চাও হয় না। তো এই যে এটার কারণ হলো কি, এটার ব্যবহার কোথায় কোথায় সুযোগ আছে সেই জায়গায় হচ্ছে কিনা। আলুকে আপনার ইন্ডাস্ট্রিয়াল ক্রপ, আপনার এটা শুধু যে ভেজিটেবল হিসেবে ইউজ হবে তা না, এটা কিন্তু আপনার শিল্পের কাঁচামাল হতে পারে, স্টার্চ হতে পারে, নানান রকমের ইন্ডাস্ট্রি আছে। সেগুলোকে যদি আমরা লাভজনক করে দেই, সরকার যদি এটাকে আকর্ষণীয় করে দেয়, তাহলে বিনিয়োগকারী যখন এখানে বিনিয়োগ করবে, তখন কিন্তু কৃষকের উৎপাদিত পণ্য ওই মধ্যস্বত্বভোগীর উপরে তাকে নির্ভর হয়ে থাকতে হবে না। সে তখন বরং যারা শিল্পপতি উদ্যোক্তা, সেই ইন্ডাস্ট্রির মালিক কিন্তু কৃষকের বাড়িতে যে আগাম টাকা দিয়ে আসবে। এইভাবে বীজের ক্ষেত্রে আপনি যে 3টা জিনিস বলেছেন, আমরা যে আলুর বীজ প্রায় 7 লক্ষ মেট্রিক টন লাগে, আমরা বিভিন্ন কোম্পানি এবং BADC মিলে আমরা 1 লক্ষ মেট্রিক টন আমরা সরবরাহ করতে পারি, আর বাকি 6 লক্ষই আমাদের আমদানি করতে আনতে হয়।
তাহলে এই আমদানি করা জিনিস দিয়ে আপনি কিভাবে স্বয়ংসম্পূর্ণতার স্বপ্ন দেখেন? তারপরে আপনি হলো সারের কথা যদি বলেন, সার আপনার প্রায় 70 লক্ষ মেট্রিক টন সার আমাদের বছরে লাগে। এটা ইউরিয়া লাগে, ফসফেট লাগে, পটাশ লাগে, সালফার লাগে। আপনি এর মধ্যে প্রায় আপনি ধরুন সবই তো আপনার ধরেন যে টিএসপি এটা 15-20 লক্ষ মেট্রিক টন আমাদের আমদানি করতে হয় বছরে, সারা বছরে। ইউরিয়া সার প্রায় 25-30 লক্ষ মেট্রিক টন আমাদের ইম্পোর্ট করতে হয়। মিউরেট অফ পটাশ 10 থেকে 15 লক্ষ মেট্রিক টন ইম্পোর্ট করতে হয়। সালফারও আমাদের ইম্পোর্ট করতে হয়। তাহলে এই ইম্পোর্টেড গুডস যেটা, সেটা কোনটা কিছু আছে যেটা আমাদের এখানে বানানো সম্ভব নয়। যেমন ধরেন মিউরেট অফ পটাশ, এই ফার্টিলাইজার এটা খনিজ পদার্থ সরাসরি যে দেশে আছে, কানাডায় আছে, আপনার রাশিয়া আছে, সারা পৃথিবীর প্রায় এই দুই দেশেই অধিকাংশ মজুত আছে। সেখান থেকে আমাদের আমদানি করেই আনতে হবে। কিন্তু ফসফেটিক ফার্টিলাইজার এগুলো কিন্তু আমাদের বানানোর সুযোগ আছে। আমরা হলো আমদানি নির্ভরতা তো কমানো যায়, যে দেশ থেকে আমরা আনি তারাও এখানে ফ্যাক্টরি করতে পারে, অথবা আমরা ওখান থেকে কাঁচামাল নিয়ে এসে, আমাদের সালফিউরিক অ্যাসিড লাগে আমাদের দেশেই হয় এটা, আমরা রক ফসফেট আমরা নিয়ে আসি অন্য দেশ থেকে, দাম বেশি পড়ে। আমরা পাকিস্তান থেকে আনলে এটা 3 ভাগের 1 ভাগ দাম পড়বে। আপনার মায়ানমারে আছে, শ্রীলঙ্কায় আছে। এগুলো আমাদের যে দীর্ঘ সময়ের যে একটা প্যাটার্ন তৈরি হয়ে আছে যে আমাদের উৎপাদন করলে এটা লস হয় অথবা এটা আমদানি করতে হবে, এই যে ভ্রান্ত ন্যারেটিভ, এই ন্যারেটিভ দিয়ে আমরা এই সুযোগে এটা সরকারকে দিয়ে এগুলো আমদানি করে আমরা কৃষককে দিচ্ছি। যদি আমরা ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ করতাম, কৃষক তার 100 ভাগ টাকায় সরকার তাকে দিতে পারে। সমন্বয়হীনতার এটা সমন্বয়, এটা আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় করলে এগুলো সমস্যার সমাধান হবে। আমার মনে হয় যে সার, বীজ, কীটনাশক তো ধরেন প্রায় 90 ভাগে আমদানি নির্ভর। এগুলো এখন উৎপাদনের ব্যাপারে সরকারের কাছে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি দেওয়া হয়েছে। আমার মনে হয় নতুন সরকার আসছে, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমার এই বিষয়ে দেখা হয়েছিল। মোস্তাফিজুর রহমান, আমাদের একটা বিরতির সময় হয়েছে। এই প্রশ্ন নিয়ে আমরা এই উত্তরটি আমরা নিব যে আপনার সরকারিভাবে আসলে এটা উত্তরণের উপায়টা আমরা জানতে চাইবো। একটা বিরতি নিয়ে আপনার কাছে ধন্যবাদ। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠানের সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস অনুষ্ঠান। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। আমরা কথা বলছিলাম বিশ্ব বাণিজ্যে স্বস্তির বার্তা নিয়ে। দুজন অতিথি আছেন, প্রশ্নে চলে যেতে চাই। এমজিআর নাসির মজুমদার যেই প্রশ্নটি আমরা আসলে দেখছিলাম এবং উত্তর দিচ্ছিলেন কেএসএ মোস্তাফিজুর রহমান, যে কৃষি নিয়ে কথা বলছিলেন, যে কৃষির যে আমাদের যেই সার, বীজ এবং যে কীটনাশক যেগুলো আমাদের এই দেশে উৎপাদন করা সম্ভব এবং আমদানি নির্ভরতা কমানো সম্ভব, আসলে এই যে সমন্বয়হীনতা, এটা থেকে উত্তরণের উপায়টা জানতে চাই। আসলে এই বিষয়ে আমার মূল বক্তব্য হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন কোন উপকরণগুলো আমাদের দেশে বানানো যাবে। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে পৃথিবী, আমরা যেটা বলছি পৃথিবী যে গ্লোবাল ভিলেজ, আমার সারা পৃথিবীতে এখন যেই জিনিসটা আমি তৈরি করে পৃথিবীর আরেক দেশ থেকে দাম বেশি পড়বে, সেটা তো আমার তৈরি করার কোনো প্রয়োজন আমি দেখি না। জি, যেটা আমার এখানে কাঁচামাল থাকবে আমরা এখানে আমি সেটাই তৈরি করব। আবার যেটা আমার নাই সেটা আমি তৈরি করার চেষ্টা না করে বরং আমি আরেক দেশ থেকে এটা আনার চেষ্টা করব। সেখানে বরং আমাকে ট্যাক্স ভেট বা অনেক জায়গায় অনেক, যেমন ব্রাজিল থেকে কোনো কিছু আনতে গেলে আমাদের অনেক বেশি কস্টিং পড়ে যায়। তো সেখানে গভর্নমেন্ট কীভাবে এটাকে আরও কম করে আমাদেরকে এনে দিতে পারবে কাঁচামাল। আমরা যদি কাঁচামালই সস্তা না পাই তাহলে তো আমরা বিশ্ববাজারে পড়াশোনায় টিকবো না। আমাদের লেবারটা একটু সস্তা, আর তো কিছু না। আর কৃষিতে আমরা কিন্তু সেভাবে বন্ধ আগে যেতে পারিনি, স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। সেই জন্য আমাদের এই বছর প্রায় দেখা যায় এই বছর হলুদ হলে ওই বছর নাই, এই বছর আলু হলে ওই বছর নাই। তাই এখন এক্সপোর্টের মার্কেট ধরে রাখা যায় না। তো ওই জন্য আমাদেরও বড় বড় ইনভেস্টরও ভেবে আসতে হবে। এখন অবশ্য হচ্ছে, অনেক বড় বড় বিশ্ব চেইন যারা, তারা এখন কন্ট্রাক্ট ফার্মিং শুরু করেছে। আমি আমাদের সেই এলাকাতে ফেনীতেও দেখলাম অন্য ডিস্ট্রিক্টের লোক গিয়ে এখানে জমি ভাড়া করে তারা চাষ করতেছে তম্বুজ বা এসবের। পরে জিজ্ঞেস করলাম একটা কাইন্ড অফ কন্ট্রাক্ট ফার্মিং এটা শুরু হয়েছে। তো সরকারের অনেক দেশে তো এই ধরনের কন্ট্রাক্ট ফার্মিং বেশি হয়ে থাকে। হ্যাঁ, সরকার তো নিজে কিছু করবে না, সেরকম নীতি সহায়তা। আচ্ছা, তার নীতি সহায়তা ওরকমই হইতে হবে যেটা আপনাকে বারবারই বললাম। মানে আপনি ট্যাক্স নেবেন, আগে ট্যাক্স দেওয়ার মতো লোক তৈরি করেন, আচ্ছা, তারপরে আপনি ট্যাক্স নেবেন। আপনি তৈরি না করে তো ট্যাক্স বাড়াই দিলে হবে না, ব্যাট বাড়াই দিলে হবে না, ইয়ে বাড়াই দিলে হবে না। সেটি আমাদের কথা, যে আপনাকে নীতি সহায়তা হলো আসল জিনিস। সেটা আমরা আমাদের বিসিসিআই থেকে বা বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে নানাভাবে আমরা বিভিন্ন ইনপুট দিচ্ছি সরকারকে, কিন্তু সরকার এগুলি আদৌ, যেমন এমবিআরে আমাদের সাথে বার্ষিক বৈঠক হয়, এটা কোনো রেজলিউশনই হয় না। এটা কখনো কোনো রেজলিউশন হয়নি। মিটিং হয়, শুনে একতরফা আচ্ছা ঠিক আছে, চাটা খায় বিদায় করে। কিন্তু এটা যদি এগুলো যদি রেজলিউশন থাকতো,
যে আমরা কি বলছি ওনারা কি বলছে এটা সিদ্ধান্ত হতো ওই টেবিলে বসে, তাহলে কাজ হতো। এই স্বাধীনতা 53 বছর 54 বছর বয়স পরেও এখন পর্যন্ত এরকম কোনো রেজলিউশন হয় না। এটা ওয়েস্টিং টাইম, ব্যবসায়ীদের সময় নষ্ট। আমি বলবো আমি যাইও না এখন, ওই গিয়ে ওনাদেরকে করে তেল মারে লাভটা কি? আমরা দুটো পক্ষ যে আলোচনা করছি, এটা এগ্রিমেন্ট হচ্ছে সেখানে যে বা ট্যাক্স ব্যাট কি আমি তো দেশে দিতে চাই। কোন ব্যবসায়ী আছে ট্যাক্স দিতে চায় না? কে আছে ভ্যাট দিতে চায় না? ব্যবসা হলে ট্যাক্স দিবে, ট্যাক্স ব্যাট দিয়ে সে লাভও করবে। জি, কিন্তু এটার মধ্যে 2 রকম 3 রকম নীতি থাকবে কেন? এখানে গভর্নমেন্টের ওই কিছু লোকের লাভ হচ্ছে, দুষ্ট লোক, ভালো লোকও আছে, দুষ্ট লোকদের জন্য এগুলো হয় না। আমি মনে করি যে এগুলো রেজুলেশন হওয়া উচিত। এই যে এই বছর এই যে বাজেট আসবে, এখন মিটিং শুরু হবে, আমি মনে করি 2 পক্ষের মধ্যে FBCC এর সমঝোতা হওয়া উচিত, লিখিত একটা সমঝোতা হওয়া উচিত এবং সেটি বাস্তবায়ন করা উচিত। নাসির মজুমদার, আপনাকে ধন্যবাদ। KSM মোস্তাফিজুর রহমান, যে বিষয়টি বলছিলেন আসলে সরকারি পর্যায়ে আপনিও বলছিলেন বিরতির আগে যে আপনার কথা হয়েছে মন্ত্রী লেভেলের কারোর সাথে, মানে উত্তরণের উপায়টা জানতে চাই আসলে এখন। এটা হলো আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়, যেটা আচ্ছা। আমাদের একটু নাসির ভাই যেটা বললো আর কি, যে আমাদের মন্ত্রণালয়ের মধ্যে এক মন্ত্রণালয়ের সাথে আর এক মন্ত্রণালয়ের সমন্বয়ের দুর্বলতা আছে। এটা শুরু থেকেই। হ্যাঁ, আর ধরুন যে গৃহীত সিদ্ধান্ত যদি কার্যকরী না হয়, হয়, যেটা একটা মাইনরস হয়েছে, সরি, একটা মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত যদি কার্যকরী না হয়, সেটা তো আরও আপনার পেছনে চলে গেল। আমাদের উন্নয়নের জন্য যেটা দরকার, যে স্থানীয় সম্পদ যেটা আছে সেটাকে সর্বোচ্চ ব্যবহার করে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিতে জোর দিতে হবে। আপনার একটা গরিব মানুষের জীবন যেমন, গরিব দেশেরও জীবনটা গরিব দেশেরও অর্থনৈতিক চিত্রটা একই রকম। কীরকম? যে গরিব মানুষ যেমন তার ইনকাম দিয়ে তার খাবার হয় না, সেরকম হলো আপনার গরিব দেশেরও হলো আমদানি করে যে জিনিস, সেটার মূল্য তার রপ্তানি থেকে পূরণ হয় না। আমাদের যেমন ধরেন আমরা আমদানি করি যেটা, তার অর্ধেক হলে আমরা রপ্তানি করি, বাকিটা আমাদের রেমিটেন্স থেকে কিছু আসে, আর প্রায় 15-20% আমাদের ঘাটতি থাকে, যেটা আমাদের আভ্যন্তরীণ লোন থেকে অথবা বহির্বিশ্ব থেকে লোন নিয়ে আমাদের নির্বাহ করতে হয়। ফলে আমাদের 54 বছরে আমাদের যে বাজেট ঘাটতিতে যে পরিমাণ লোন হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু অনেক বড়। প্রায় আমি দেখেছিলাম প্রায় 37%-এর মতো আপনার হলে শুধু ঋণের যে ইন্টারেস্ট যেটা, সেটাকে আপনার পরিশোধ করতে যায়। তাহলে আমরা দেখুন ধীরে ধীরে পরনির্ভরশীল হয়ে যাব। তাহলে এর বিপরীতটা কি? বিপরীতটা হলো উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী শিল্পে জোর দিতে হবে। আমরা যেমন ধরেন যে 56 বিলিয়ন ডলার যেটা আমরা রপ্তানি করি, এর 80-86 ভাগ হলো আপনার পোশাক শিল্প। তাহলে তো আমাদের শিল্পের বৈচিত্র্যটা আসে নাই। তাহলে আমরা যে সমস্ত পণ্য আমদানি করি তার তালিকাটা ধরে যেটা যেটা এখানে উৎপাদন করা সম্ভব, সেটাকে অগ্রাধিকার শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। একটু যোগ করবো ভাইয়ের সাথে। জি, অবশ্যই অবশ্যই। আমার একটা প্রস্তাব হচ্ছে যে আমরা সবাই অনেকে বলি যে আমাদের আরও বেশি রপ্তানি বাড়ানো উচিত। হ্যাঁ, জি, আমি মনে করি আমাদের রপ্তানি বাড়ানোর চাইতে বেশি ইম্পর্টেন্ট কি জানেন? আমদানি কমানো, আমদানি নির্ভরতা কমানো। অবশ্যই। আমার এখানে 20 কোটি লোক আছে, আমার যেটা বাজার, আমার যে পরিমাণে ইম্পোর্টের টাকা খরচ আপনি দেখেন সিংহভাগ চলে যায়। আমি যদি অনেকগুলি পণ্য অনেক পিস, যেমন গার্মেন্টস, তো আমার একটা টাকারও কোনো ইম্পোর্টের প্রয়োজন নেই আমার কোনো। জি, তো এরকম কৃষিতে আমার কোনো প্রয়োজন নেই। আমি যদি আমার লোকদের বেসিক চাহিদার যে জিনিসগুলি লাগে এগুলোকে যদি আমি ইম্পোর্ট ঠেকাইতে পারি, এটি আমার এক্সপোর্টেতে বেশি ফরেন কারেন্সি জমে যাবে আমার এখানে। জি, এমজিআর নাসিম মজুমদার এবং KSM মোস্তাফিজুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা স্টুডিওতে এসে সময় দিয়েছেন। দর্শক, আমাদের যে বিষয় নিয়ে কথা বলছিলাম, বিশ্ব বাণিজ্যের স্বস্তির বার্তা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এবং আমাদের যে সময় সেটি শেষ হয়ে গেছে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।